প্রতিবন্ধী প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ও মানুষ, প্রতিবন্ধী প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। দর্শক মণ্ডলী শুভেচ্ছা নিন, আমন্ত্রণ জানাচ্ছি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান উন্নয়নের প্রতিবন্ধী ব্যক্তি দেখার জন্যে। ৮ মার্চ বিশ্ব নারী দিবস। সারা পৃথিবীর মতো অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আমাদের বাংলাদেশেও এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় আমরা পালন করে আসছি। উন্নত দেশগুলির নারীরা তাদের স্বাধীনতা, তাদের সম অধিকার, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য যে সংগ্রাম করে আসছে, সেখানে তারা সফল হলেও অনুন্নত দেশগুলির চিত্র ঠিক তার বিপরীত। তার উপরে সেই নারী যদি হন প্রতিবন্ধী, সেখানে সমস্যা আরও প্রকট। তবে মাত্র ৯ মাস স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে জাতি তাদের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে, সেই জাতির জন্য যে কোনো ধরনের সমস্যা মোকাবেলায় তাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতেই যেন গৌরব বোধ করে আমাদের বাঙালি নারী পুরুষ সবাই। আমরা আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এরকম কয়েকজন গৌরবোজ্জ্বল প্রতিবন্ধী নারীর সাথে। নড়াইল সদর উপজেলার চম্পা দাস। প্রতিবন্ধিতা তার জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। নিজ মেধা, পরিশ্রম আর বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সহায়তা তাকে গৌরবোজ্জ্বল আলোকিত মানুষের মর্যাদা দিয়েছে। চম্পা দাস বিভিন্ন ধরনের সেলাইয়ের কাজ শিখে নিজে আয় করছেন, পাশাপাশি প্রতিবন্ধী, অপ্রতিবন্ধী এমনকি জেলখানার কয়েদিদেরও প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। দর্শক মণ্ডলী, নড়াইল ডিপিওডি অর্থাৎ ডিজেবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট, এই সংগঠনের একজন সদস্য চম্পা দাস। আমি তার সাথে কথা বলছি। আচ্ছা চম্পা দাস, আমাদের দেশে এবং দেশের বাইরে বিভিন্ন দিবস পালিত হয় নারীদেরকে নিয়ে, প্রতিবন্ধীদেরকে নিয়ে। তো এখন আমাদের সামনে যেটা আছে ৮ মার্চ, সেটা হচ্ছে বিশ্ব নারী দিবস। এই নারী দিবসে পৃথিবীর বিভিন্ন দেশের মতন আমাদের বাংলাদেশেও নারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সেমিনার হবে, সম্মেলন হবে, আলোচনা হবে, তাদের অধিকার, তাদের স্বার্থ রক্ষা নিয়ে অনেক কথাবার্তা আমরা বলবো। তো সেক্ষেত্রে প্রতিবন্ধী নারী যারা আছেন তাদের কথা কতটুকু আসবে এবং কতটুকু আসা উচিত, এর আগে কি কখনো এই প্রতিবন্ধী নারীদের নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, এ বিষয়ে আপনার কিছু জানা থাকলে আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ।
8ই মার্চ আপনার গত বছর যখন আসছে তখন আমাদেরকে ধরেন এই মহিলা অধিদপ্তর থেকে আমাদেরকে একটা চিঠি দেয়, যেহেতু আমাদের নড়াইলে প্রতিবন্ধীদের একটা সংগঠন আছে, সেই হিসাবে যেহেতু আমি ওইখানে নারীদের প্রতিবন্ধী নারীদের সভানেত্রী, সেই হিসাবে আমার ওইখানে একটা চিঠি আসে যে আমরা এরম 8ই মার্চ নারী দিবস পালন করব, আপনারা আর অংশগ্রহণ করবেন কি না। এটা শোনার পরে আমি অফিস থেকে যাই সেখানে, সেখানে যে সে আপার সাথে কথা বলি যে হ্যাঁ আপনারা যদি আমাদের একটু সহযোগিতা করেন তাহলে হয়তো আমরা আমাদের কষ্ট আমাদের যে মানে বেদনাগুলো আছে হয়তো আমরা নারী হিসাবে সেগুলো তুলে ধরতে পারবো। তখন আর কি উনি আমার কথা শুনে বললো যে ঠিক আছে তাহলে আপনি অবশ্যই আপনার যেসব নারী প্রতিবন্ধী আছে তাদেরকে নিয়ে আপনারা আসেন, আমরা আপনাদের কথা শুনবো। এই যে সামনে যে আমাদের 8 মার্চ যে ইয়েটা হতে যাচ্ছে, তো এখানে আপনাদের কি ভূমিকা, আপনারা কি বলতে চান এখানে? এখানে আমাদের দাবি আদায় করার যে অধিকারগুলো আছে, যেরকম স্কুল আছে, কলেজ আছে, চাকরির ক্ষেত্রে আছে, আমাদের সমাজে যে আছে, পরিবারে যে আমাদের অধিকারগুলো আছে সেগুলোই আমরা ওখানে তুলে ধরবো। আপনার এই এলাকায় যে সমস্ত প্রতিবন্ধী নারী বা পুরুষ যারাই আছে, কাজের সাথে কোনো চাকরির সাথে আছে, তারা কাজ করতে যে চাকরি করতে যে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা প্রতিবন্ধী হিসাবে? আসলে প্রতিবন্ধী হিসাবে একটু সমস্যা তো অবশ্যই আছে, যেহেতু যদি চাকরির ক্ষেত্রে যদিও সে চাকরি পায় তারপরেও তাকে জিজ্ঞাসা করা হয় যে সে তুমি যে হেঁটে আমার এত দূর আসবা, তোমার পায়ের সমস্যা, তুমি কি করে আসবা। এমনি সহকর্মীদের সাথে কোনো সমস্যা হয় না, প্রতিবন্ধীদের? আমি তো ধরেন আমি চাকরি করছি এই যে নড়াইল জেলখানাতে, ওখানে যেসব মহিলা কয়েদি আছে ওখানে আমি চাকরি করি, ওদেরকে সেলাই প্রশিক্ষণ দিই। এটা কি এখনো করছেন? এখনও আমি ওখানে তা আপনার ওই আমি যখন ওই ভিতরে যখন আমি গেটে যাই পুরো জেলখানার ওখানে ওনাদের যেসব সেন্টিরা থাকে ওরা খুব সউদ্যোগে, মানে আমি আসছি ম্যাডাম আসছে এরকম করে আমাকে ভিতরে নিয়ে যায়, ভিতরে মেয়েদের কাছে দিয়ে আবার ওরা আমাকে চলে আসে। যখন আমার প্রশিক্ষণ তাদের সাথে আমি কথা বলি, তাদের সুখ দুঃখ কিভাবে আসছে, তারপরে তাদেরকে আমি হাতে যে কাজগুলো শেখানো যাতে তারা ওই জেল থেকে বেরোয় যাতে আর বাইরে যেয়ে কিছু না করে, তাদের আত্মকর্মী হিসাবে সেই প্রশিক্ষণটা আমি দিই। আর সত্য কথা কি যে আমরা যে প্রতিবন্ধী, আমরা প্রতিবন্ধীরা যেভাবে ছিলাম, আজকে যদি ঢাকা থেকে আমাদের বিপি কেস না আসতো, আমার মনে হয় আমি সরকার থেকেও এতটা সুযোগ সুবিধা আমি পেতাম না। আজকে বিপি কেস আসার পরে আমাদের এই নড়াইলে যত প্রতিবন্ধী নারী এবং পুরুষ আছে তারা এখন নিজের পায়ে দাঁড়ায়ে অনেক ডেভেলপমেন্ট এবং যার যার যোগ্যতা অনুযায়ী সে সেরকম চাকরি পাচ্ছে তাদের মাধ্যমে। তারপরে যেহেতু এখন আমাদের সরকার 10% কোটা দিয়েছে, তারপরে শুনতেছি নাকি আরও বেশি দেবে। তাই এইভাবে যদি আমাদের একটু সহযোগিতা করে সরকার থেকে তাহলে মনে হয় আমরা আরও ভালো কিছু করতে পারবো। নড়াইল সদর উপজেলার দলজিতপুর গ্রামের আম্বিয়া নড়াইল ডিপিওডির একটি জিডিপিওডির সদস্য। সমিতির সংস্পর্শে এসে আজ তিনি জীবনের অর্থ খুঁজে পেয়েছেন, স্বাবলম্বী হয়েছেন ছাগল প্রতিপালন করে। পরিবারে এমনকি প্রতিবেশীদের কাছেও তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। একইভাবে দুর্গাপুর গ্রামের ফেরদৌসী বেগম গাভী প্রতিপালন করে স্বাবলম্বী হয়েছেন। জীবনযুদ্ধে আরও একজন অপরাজিত সৈনিক আড়ং গ্রামের ঝুনুরি বেগম। প্রচণ্ড আত্মবিশ্বাসী আর সমাজকর্মী হিসাবে নিজেকে তৈরি করেছেন বিপিকেএসের
সংস্পর্শে এসে। কথা বলছি নড়াইলের রামেশ্বরপুরের ঝুমুরি খাতুনের সাথে। আচ্ছা ঝুমুরি খাতুন, আপনি আপনার পরিচয়টা একটু বলবেন আমাদেরকে? বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির আমি একজন চেয়ারম্যান। আচ্ছা আমার নাম ঝুমুরি খাতুন। আচ্ছা, আপনি কি চেয়ারম্যান এই এলাকার? হ্যাঁ, আচ্ছা আমার এই যে যে 20 জন আছে না, তারই চেয়ারম্যান আমি। আচ্ছা আচ্ছা তাদের নিয়ে আমি চলি ফিরি, তাদের যাই আমরা একটা মিটিং করি, যে আমরা সঞ্চয় করি, এসব আমরা প্রতি রবিবারে যাইয়ে আমরা সেই জায়গা কালেকশন করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে সমিতি করেছেন তাতে আপনাদের কি সুবিধা হচ্ছে? তাতে আমাদের সুবিধা, অনেক সুবিধা হয়েছে। বলেন তো। যে আমরা এই যে 7 টাকা করে জমা থই, এই টাকাটা আমাদের একটা ফান্ডে এসে গেছে। এখন আমরা অনেক কিছু এদের করতে পারবো, যে আরও আমরা যাতে ভালো হতে পারি, যাতে আমরা মানুষের দুয়ারে যাতে না যেতে পারি, যে আমাকে 10টা টাকা দাও দিই। এখন আমরা তাই দিয়ে আমরা যদি একটা ব্যবসা কি যে কোনো একটা কাজ আমরা এই জায়গা করতে পারি, তাহলে আমাদের কাছেই এইসব মানুষ আসবে যে ঝুমুরি আমারে 10টা টাকা দাও দিই। আমরা এইটুক চাচ্ছি যে আমাদের যাতে আমরা এই সমস্ত কাজ আমরা করে যাতে মানুষেরই বাড়ির পরিবার নিয়ে যাতে আমরা বুঝইয়ে তাকে নিয়ে যাতে আমরা খাতে পারি, তাকে নিয়ে আমরা থাকতে পারি, এইটাই আমরা চাচ্ছি। আমাদের এই দেশটির মোট জনসংখ্যা প্রায় 16 কোটি, যার অর্ধেক হচ্ছে নারী। বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা যায় দেশের মোট জনসংখ্যার শতকরা 10 ভাগ প্রতিবন্ধী ব্যক্তি। অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা 1,60,00,000 হলে প্রতিবন্ধী নারীর সংখ্যা হয় প্রায় 80 লক্ষ। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সরকারি ও বেসরকারি পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। যদিও নারীর অধিকার প্রতিষ্ঠা, সমমর্যাদা, পারিবারিক নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন ইস্যুতে নারীবাদী সংগঠনগুলো সোচ্চার এবং গঠনমূলক ভূমিকা রেখে চলেছে। তথাপি প্রতিবন্ধী নারীদের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও প্রয়োগ দ্বারা তাদের সম অধিকার প্রতিষ্ঠার কার্যকরী উদ্যোগ এখনও দৃশ্যমান নয়। আমি হোসনারা পারভিন, সিভিল সার্জন অফিস নড়াইল। আমি 2006 সালে এপ্রিল মাসে আমার এই চাকরিতে যোগদান করি। আমি 5 বছর বয়স যখন, তখন আমার পায়ে পলি হয়ে আমি শারীরিক প্রতিবন্ধী হয়ে যায়। সেখান থেকে আমি মাস্টার ডিগ্রি লেখাপড়া শেষ করছি, করে এখানে চাকরিতে আসছি। তো আসলে আমরা তো সমাজে প্রতিবন্ধীরা অবহেলিতই সবসময়ের জন্যই। তারপরেও মোটামুটি এখন আগের থেকে একটু, আগে তো মানে মানুষ সমাজে একদমই ঘৃণার পাত্রই ছিল প্রতিবন্ধীরা, এখন মোটামুটি একটু হয়েছে। তারপরে আসলে এখনও আমরা আমাদের পূর্ণ অধিকার পাই নাই। যে সব শারীরিক প্রতিবন্ধী হিসাবে আমি অনেক কষ্ট করে লেখাপড়া শেষ করছি এবং চাকরিটা পেতেও আমার অনেক কষ্ট করতে হয়েছে, অনেক চেষ্টা। মানুষ বলে যে প্রতিবন্ধী কোটায় চাকরি, কিন্তু আসলে সেই কোটাটা থাকে না লাস্ট পর্যন্ত। আমিও অনেক জায়গার থেকে বাধা হয়ে আমি লাস্টে এখানে চাকরি পেয়েছি। চাকরি করতে গেলে প্রতিবন্ধী মানুষ হিসেবে সমস্যা হয়, হঠাৎ করে কেউ মেনে নিতে চায় না যে ও প্রতিবন্ধী, এ কী কাজ করতে পারবে কি দেখি, এরকম অনেকে ভাবে। যখন আমি প্রথম চাকরিতে জয়েন করি তখন আমি কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে যখন এখানে আসি তখন আমার অনেক বাধা হয়েছিল যে প্রধান অফিসের প্রতিবন্ধী মানুষ এনে কি কাজ হবে। তার পরবর্তীতে এসে এখানে এসে সমস্যাটা হয় নাই, কারণ আমি কাজ করতে পারি প্রচুর। সবাই আমাকে সেইভাবেই সবাই মেনে নিয়েছে এবং সবাই খুব ভালোবাসে। বিশাল এই প্রতিবন্ধী জনগোষ্ঠীকে দেশের উন্নয়নের মূল স্রোতের সাথে সম্পৃক্ত করতে পারলে একদিকে এরা পরিবারের, সমাজের তথা রাষ্ট্রের বোঝা না হয়ে উন্নয়নের অংশীদার হতে পারবে। অন্যদিকে এদের মানব অধিকার লঙ্ঘিত না হয়ে সমমর্যাদার সুনাগরিক হিসেবে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার সুযোগ পাবে। আন্তর্জাতিক নারী দিবসটার কিন্তু শতবর্ষ পূর্ণ হচ্ছে 8ই মার্চ। তো সেই উপলক্ষে আমি বলবো যে আমাদের প্রতিবন্ধী প্রায় অর্ধেক বলা যাবে নারী আছে সেখানে।
তো নারী প্রতিবন্ধী যারা, এমনিই তো নারীরা একটু সমাজে অবহেলিত, শোষিত, বঞ্চিত, তাহলে প্রতিবন্ধী নারী আরও বঞ্চিত আমি মনে করি। তো এই জন্য প্রতিবন্ধী নারীদের প্রতি মানে একটু বিশেষভাবে আমাদেরকে নজর দিতে হবে। এবং বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন 2001 যেটা প্রণয়ন করেছে। তো আমার মনে হয় এই আইনটা যদি সঠিকভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, যার যার অবস্থান থেকে আমরা এই আইনের বাস্তবায়নের জন্য যেটুকু করণীয় আমরা যদি সেটা করতে পারি, আমার মনে হয় প্রতিবন্ধীদের অধিকার অনেকাংশে আমরা সংরক্ষণ করতে পারবো, আদায় করতে পারবো তাদের অধিকারটা। এছাড়া UN কনভেনশন অনুযায়ী বাংলাদেশ সরকারও সেখানে এই কনভেনশনের অংশীদার। তো তাদের UN কনভেনশনের যে নির্দেশাবলী সেগুলো আমাদেরকে, প্রতিবন্ধীদের নিয়ে যে নির্দেশাবলী সেগুলো আমাদেরকে বাস্তবায়ন করার দরকার আমাদের দেশে। তাতে তাদের অধিকার আরও সংরক্ষিত হবে। এছাড়া প্রতিবন্ধীদের বিষয়ে আমি মনে করি তাদের, যেহেতু তারা সমাজের একটু অনগ্রসর, এখনও অনগ্রসর, সুতরাং চাকরিতে তাদের কোটা রাখা যেতে পারে। তবে যেহেতু এটা এখনও পর্যন্ত তারা অনগ্রসর, এই জন্য কোটা রাখলে যারা ধাপে ধাপে যখন তারা এগিয়ে আসবে তখন কোটা উঠাই দিলেও তখন তো সমানভাবে তারা এগিয়ে যেতে পারবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে তাদেরকে কিছু কোটা রেখে চাকরিতে সুযোগ করে দেয়া, এটা করা যেতে পারে। আমাদের স্বাধীন রাষ্ট্রের পবিত্র সংবিধানে নাগরিক হিসেবে নারীর সম অধিকারের কথা সুন্দর ও সুস্পষ্টভাবে লেখা রয়েছে। এছাড়াও সরকার কর্তৃক সিডো সনদে স্বাক্ষর প্রদান, নারীর ক্ষমতায়নের জন্য ইতিবাচক পদক্ষেপ, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ঘোষণা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের সংস্কার, নাগরিক অধিকার বিষয়ে আইনের সংস্কার, সর্বোপরি পারিবারিক নির্যাতন প্রতিরোধ আইন 2010 পাস, যা নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত বলিষ্ঠ অবদান রেখে চলেছে। তবে 2021 শতকের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে তৃণমূল থেকে সর্বস্তরের প্রতিবন্ধী নারীর জন্য প্রতিবন্ধী নারী বান্ধব আইন প্রণয়ন, প্রয়োগ ও নিবিড় পর্যবেক্ষণ করার দাবি আদায়ে সোচ্চার হচ্ছে দেশের সকল প্রতিবন্ধী নারীরা। দর্শক মণ্ডলী, কথা বলছি মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রওশনারা বেগমের সাথে। আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে বিশ্ব নারী দিবসের 100তম বর্ষ পূর্ণ হলো, আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে প্রায় 40 বছর। এই দীর্ঘ সময়ে অপ্রতিবন্ধী নারীদের পাশাপাশি প্রতিবন্ধী নারীদের জন্য তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, তাদের সমমর্যাদা, তাদের সম অধিকার, এই বিষয়ে আমরা কতটুকু অগ্রগতি করতে পেরেছি? আসলে প্রতিবন্ধী আর অপ্রতিবন্ধী এই ধরনের পার্থক্যটাই আমরা করি না মানে সরকার করে না, কারণ মানুষ হিসেবে তারা সমান। তাই তাদের বিষয়ে সব কিছুই চিন্তা ভাবনা একত্রে একই রকম হওয়ার কথা। তারপরেও তো শারীরিকভাবে তাদের কিছু সমস্যা যেহেতু আছে, কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কেউ শারীরিকভাবে হাত পায়ের কোনো একটা অঙ্গ তাদের হয়তো সমস্যা আছে, বা কারো একটু বুঝার ক্ষমতা একটু কম, এই ধরনের থাকে। তো সেই হিসাবে আমরা ওদেরকে ওইভাবেই সুযোগ সুবিধাগুলো দিতে হবে। সেই হিসাবে সরকার সবসময় তাদের বিষয়ের প্রতি সচেতন এবং সেইভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সরকারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে এটাও দেখেছি যে আন্তর্জাতিক পর্যায়ে এই প্রতিবন্ধীদের প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করে বিভিন্ন রকমের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সে আঙ্গিকে বাংলাদেশ সরকারও থেমে নেই। বাংলাদেশ সরকার ওদের জন্য কাজ করে যাচ্ছে, যে প্রধানত এই প্রতিবন্ধী নারী পুরুষ সবার জন্য বিশেষভাবে বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আইন আছে, নীতিমালা আছে এবং বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে, প্রজেক্ট আছে, সব কিছু ওখান থেকে পরিচালিত হচ্ছে। আর শিক্ষা মন্ত্রণালয়ের থেকেও ওদের শিক্ষার ক্ষেত্রে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এই ধরনের। আর আমরা প্রধানত কাজ করি তো নারীদের নিয়ে অধিদপ্তর মাধ্যমে, আমাদের অধিদপ্তরটা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায়। তো সেখানে কোনো কিছুতেই আমরা প্রতিবন্ধী নারীদেরকে কোনো রকমেরই প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো সুযোগ নেই। আমরা কাজ করে যাচ্ছি তাদের জন্য। আমাদের যেসব কার্যক্রমগুলো আছে মাঠ পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ে আমাদের ঋণ বিতরণের কার্যক্রম আছে। আমরা বিভিন্ন সমিতিকে অনুদান দিয়ে থাকি। এই মাঠ পর্যায়ে বেশ কিছু সমিতি আছে যারা প্রতিবন্ধী নারীদের নিয়ে এই সমিতিগুলো ডেভেলপ করেছে। সেই সব সমিতিগুলোকে আমরা অনুদান দিই এবং এটা বিশেষ গুরুত্বের সঙ্গে দেওয়া হয় যাতে তারা বিভিন্ন রকমের ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসের সঙ্গে নিজেদেরকে ইনক্লুড করতে পারে। আর
আমাদের মাঠ পর্যায়ে যে ট্রেনিং ইনস্টিটিউশনগুলো আছে সেখানেও প্রতিবন্ধী মেয়েদের কম্পিউটার ট্রেনিং দেওয়া, যেমন মহিলা সংস্থার আওতায় কম্পিউটার ট্রেনিং, তারপরে সেলাই শেখানো, যার যেটা যেখানে প্রযোজ্য, যার যেখানে কোনো অসুবিধা হয় না সেরকম কার্যক্রমগুলো আমরা করে থাকি। ঋণ কার্যক্রমের ক্ষেত্রেও আমরা ওদেরকে বিভিন্ন ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে ইনভলভ হওয়ার জন্য ঋণও দেওয়ার আমাদের এই ব্যবস্থা আছে। তো এইরকম এছাড়াও সাম্প্রতিক সময়ে যে নারী নীতিমালাটা বর্তমান গভর্নমেন্ট একটু হালনাগাদ করা, আধুনিক করে আরও কিছু জিনিস অ্যাড করে দিয়ে ঠিক করার একটা ব্যবস্থা হচ্ছে, সেখানেও প্রতিবন্ধীদের জন্য একটা বিশেষভাবে ওখানে কিছু তাদের সমস্যা নিরসন করা বা তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া বা তাদেরকে কিভাবে নীতিমালায় আমরা গ্রহণ করা উচিত সেই সব বিষয়গুলো ইনক্লুড করার চেষ্টা হচ্ছে।